আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য স্পেশাল জেনারেল নলেজের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো প্রশ্ন। বিভিন্ন পরীক্ষা থেকে অ্যানালাইসিস করে প্রশ্ন প্যাটার্ন তৈরি করা হয়েছে। তোমরা যদি নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমরা 85% প্রশ্ন কমন পেয়ে যাবে, একদম গ্যারান্টি, প্রমাণ সহ। যদি তোমরা প্রমাণ পেতে চান আমাকে কমেন্ট করবেন, আমি প্রমাণ দিয়ে দেব। প্রথম প্রশ্ন কি বলছে, নিচের কোনটি পার্সিদের পবিত্র গ্রন্থ? পার্সিদের পবিত্র গ্রন্থ কোনটি? গীতা কাদের পবিত্র গ্রন্থ? হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ। কোরআন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। গ্রন্থ সাহেব শিখ ধর্মের পবিত্র গ্রন্থ। তাহলে পার্সিদের পবিত্র গ্রন্থ কোনটা? না, জেন আবেস্তা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, খুবই ভালো প্রশ্ন, পরীক্ষার আসার মতো। আরেকটা প্রশ্ন লিখে রাখুন, ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থের নাম কি? ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থের নাম মনে রাখবেন কি? না, তানাক। তানাক হচ্ছে পবিত্র গ্রন্থ। আর খ্রিস্টানদের বাইবেল। মেন ধর্মের পবিত্র গ্রন্থগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে। পরে প্রশ্নে যাচ্ছি, সুন্দরবনের বিখ্যাত গাছ হলো কোনটি? সুন্দরবনের বিখ্যাত গাছ হলো সুন্দরী গাছ এবং গরান। দুটো প্রশ্ন উত্তর সঠিক। পরীক্ষায় যদি দুটো যদি অপশানে থাকে তাহলে সুন্দরী, গরান। সুন্দরবনের বিখ্যাত গাছ হলো সুন্দরী ও গরান। যদি দুটো অপশন না যদি থাকে, যদি এরকম চারটা অপশানই যদি থাকে, চারটা অপশান, তাহলে সুন্দরী অপশানটা সঠিক হবে। কারণ বিভিন্ন প্রশ্নে আমি দেখলাম সুন্দরী গাছটাই সঠিক দিয়েছে। যদি সুন্দরী ও গরান একসাথে দেয় তাহলে আলাদা ব্যাপার। তাহলে সুন্দরবনের বিখ্যাত গাছ হলো সুন্দরী গাছের জন্য। বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন কে? বাংলা ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির। ওয়াহাবি আন্দোলনকে বাংলার বারাসাত আন্দোলনও বলা হয়। ওয়াহাবি আন্দোলন বা বারাসাত আন্দোলন নেতাকে ছিলেন মীর নিসার আলী। ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতাকে ছিলেন সৈয়দ আহমেদ। ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমেদ, আর বাংলা ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী। বুঝতে পারলাম। ওয়াহাবি কথা অর্থ হলো কি? ওয়াহাবি কথা অর্থ হলো নবজাগরণ। তাহলে বাংলা ওয়াহাবি আন্দোলনের নেতাকে ছিলেন মীর নিসার আলী, আর ওয়াহাবি কথা অর্থ হলো নবজাগরণ। বুঝতে পারলাম। পরে প্রশ্ন যাচ্ছি, নবরাত প্রতিষ্ঠানের জয়টি নিচে কোনটির জন্য? মনে রাখবেন, গ্রাম উন্নয়নের জন্য। কৃষিক্ষেত্রের জন্য নবরাত প্রতিষ্ঠানটি জড়িত। পরে প্রশ্ন, ভারতের কোন শহরে সম্প্রতি ভাসমান বাজার চালু হয়েছে? নিচের কোন শহরে? দিল্লি, কলকাতা, জামশেদপুর না ভুবনেশ্বর? মনে রাখবেন কলকাতা। 2018 সালে ভাসমান বাজার চালু হয়েছে। কে চালু করেছেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় ভাসমান বাজার চালু করেছে কলকাতা শহরে 2018 সালে। পরে প্রশ্নে যাচ্ছি, দিল্লির বাইরে প্রথমবার আর্মি দিবস অনুষ্ঠিত হয়েছে নিচের কোন শহরে? দিল্লির বাইরে প্রথমবার আর্মি দিবস অনুষ্ঠিত হয়েছে নিচের কোন শহরে? আর্মি দিবস কবে পালিত হয়? আর্মি দিবস পালিত হয় 15ই জানুয়ারি। বুঝতে পারলাম। আর্মি দিবস কবে পালিত হয়? মনে রাখবেন 15ই জানুয়ারি। তাহলে দিল্লির বাইরে প্রথমবার আর্মি দিবস অনুষ্ঠিত হয়েছে নিচের কোন শহরে? মনে রাখবেন বেঙ্গালুরুতে। সঠিক অ্যান্সার। পরে প্রশ্ন,
সালিম আলী হলেন একজন বিখ্যাত কী ছিলেন, মানে সালিম আলী একজন বিখ্যাত উর্দু কবি, না পক্ষী বিশারদ, না গজল গায়ক, না কোনোটি নয়। মনে রাখবেন পক্ষী বিশারদ, তিনি পক্ষী বিশারদ ক্ষেত্রে বিখ্যাত ছিলেন। পরে প্রশ্নে যাচ্ছি, হীরের উজ্জ্বলতার কারণ কী? হীরের উজ্জ্বলতার কারণ হলো আবর্ধনী পূর্ণ প্রতিফলনের জন্য। হীরের সংকট কোণের মান কত? হীরের সংকট কোণের মান হচ্ছে 24.5। মনে রাখবেন হীরের উজ্জ্বলতার কারণ হলো আবর্ধনী পূর্ণ প্রতিফলন, আর হীরের সংকট কোণের মান হলো 24.5। এই আবর্ধনী পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা আমরা দেখতে পাই, মরীচিকা তারপর পদ্ম পাতায় জল পড়লে চকচক করে। পরে প্রশ্নে যাচ্ছি, সিরাজ 1756 খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করলে ইংরেজরা কোথায় পালিয়ে যায়? 1756 খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করলে ইংরেজরা কোথায় পালিয়ে যায়? না মনে রাখবেন ফলতায়। প্রশ্ন এ নম্বরটি সঠিক। দেখুন বিটা কিন্তু ফলতায় উৎস, কিন্তু এটা ফল, তাই এ প্রশ্ন সঠিক। পরে প্রশ্নে যাচ্ছি, লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপ্টার। কুড়িকার একক, কুড়িকার একক না তেজস্ক্রিয়া? তেজস্ক্রিয়া। তেজস্ক্রিয়ার একক লুমেন কার একক? লুমেন কার একক না আলোর ফ্লাক্স? আলোর ফ্লাক্স। তাহলে বুঝতে পারলাম লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। লুমেন কার একক না আলোর ফ্লাক্স। আর কুড়ি কার একক, এটাও ভালো প্রশ্ন, কুড়ি কার একক না তেজস্ক্রিয়া। ঢেঁকি ছাঁটা চালে কোন ভিটামিন থাকে? ঢেঁকি ছাঁটা চালে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। পরের প্রশ্নে যাচ্ছি, কার অধীনে 18 শতকে বাংলা ধীরে ধীরে মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়? বলছে কার অধীনে 18 শতকে বাংলা ধীরে ধীরে মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়? মনে রাখবেন মুর্শিদ কুলি খানের জন্য বাংলা ধীরে ধীরে মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়। কোশ্চেনে যাচ্ছি, আমির খসরু জন্মেছিলেন ড্যাশ উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে কোন জায়গায় আমির খসরু জন্মেছিলেন? মনে রাখবেন পাতিয়ালি নামক জায়গায়। কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1253 সালে উত্তরপ্রদেশে পাতিয়ালি নামক জায়গায় জন্মগ্রহণ করেন। আমির খসরুকে ভারতের বা হিন্দুস্তানের তোতাপাখি বলা হয়। তিনি সুলতানি যুগের প্রখ্যাত একজন লেখক ছিলেন। তার গ্রন্থগুলি হলো খাজাইন উল ফুতুহ এবং তুগলকনামা। তিনি কি ছিলেন? আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন। সভাকবি ছিলেন আলাউদ্দিন খিলজির। ডিটেলস একটু পড়ে নিই। কী বলছে? আমির খসরু উত্তরপ্রদেশে পাতালি নামক জায়গায় জন্মগ্রহণ করেন 1253 সালে। তিনি সুলতানি যুগের প্রখ্যাত লেখক ছিলেন। প্রখ্যাত রচনা গ্রন্থগুলি হলো খাজা ইন ফুতুহ, তুগলকনামা। যদি পরীক্ষা আসে তুগলকনামা কার রচিত? না বলে দেবেন আমির খসরু। তিনি আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন। তিনি আরও আবিষ্কার করেছিলেন তবলা ও সেতার। তাহলে তবলা ও সেতার কে আবিষ্কার করেছিলেন? তা খসরু, আমির খসরু। বুঝতে পারলাম কতগুলো প্রশ্ন হতে পারে এখান থেকে। তবলা ও সেতার কে আবিষ্কার করেছিলেন? তুগলকনামা কে আবিষ্কার করেছিলেন? কোথায় তিনি জন্ম করেছিলেন? এগুলো পরীক্ষায় সব আসা প্রশ্ন। এগুলো সব অ্যানালাইসিস করে একটা কাগজই একটা পিডিএফ মধ্যে সব দিয়ে দিলাম। এর বাইরে প্রশ্ন আর আসবে না। বুঝতে পেরেছি? পরে কোশ্চেন যাচ্ছি। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। চট্টগ্রাম অষ্টনন্দের নেতা কে ছিলেন? চট্টগ্রাম অষ্টনন্দের নেতা ছিলেন সূর্য সেন। 1930 সালে 18 এপ্রিল। পরে প্রশ্নে যাচ্ছি, অন্ধকারে দেখতে সাহায্য করে নিচের কোন কোষ? অন্ধকারে দেখতে সাহায্য করে নিচের কোন কোষ? মনে রাখবেন রোড কোষ। পরে প্রশ্নে যাচ্ছি, মহেঞ্জোদারোর সর্বাপেক্ষা অন্যতম আকর্ষণীয় বস্তু ছিল কি? মহেঞ্জোদারোর সর্বাপেক্ষা অন্যতম আকর্ষণীয় বস্তু ছিল স্নানাগার। মহেঞ্জোদারোর কথা অর্থ কি? মৃতের স্তূপ। মৃতের স্তূপ।
মহেঞ্জোদারো কথা অর্থ হলো মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত সালে? 1922 সালে আবিষ্কার করেছিলেন। তাহলে কতগুলো প্রশ্ন হলো? মহেঞ্জোদারো সর্বাপেক্ষা অন্যতম আকর্ষণীয় বস্তু হলো শ্রীনগর, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, মহেঞ্জোদারো কথা অর্থ হলো কি? মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কত সালে আবিষ্কার হয়? 1922 সালে। কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্নে যাচ্ছি, জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? না নর্মদা। তৌকিক হিন্দ বা কিতাবুল হিন্দ কার রচনা? তৌকিক হিন্দ বা কিতাবুল হিন্দ কার রচনা? আল বিরুনি। কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। 1898 সালে তিনি ভারতে আসেন। পরের প্রশ্নে যাচ্ছি, ভারতের মরু অঞ্চলে একমাত্র নদী কোনটি? ভারতের মরু অঞ্চলে একমাত্র নদী হলো লুনি নদী। নিচে কোন রাজ্যে বিধানসভায় 2টি কক্ষ রয়েছে? নিচে কোন রাজ্যে বিধানসভায় 2টি কক্ষ রয়েছে? না মহারাষ্ট্র। পরের প্রশ্নে যাচ্ছি, নিচের কোন ভৌত রাশির জুটির মাত্রা একই? নিচের কোন ভৌত রাশির জুটির মাত্রা এক হয়? কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা হচ্ছে ml স্কয়ার t-2। ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা হচ্ছে ml স্কয়ার t-3। ml স্কয়ার t-3। আর এখানে আর কি আছে? বলের একক mlt-2। আর ওজনের হচ্ছে mlt-2। তাহলে কার্যর ক্ষমতা, কার্য হচ্ছে ml স্কয়ার t-2, ক্ষমতা হচ্ছে ml স্কয়ার t-3। আর বলের ওজনে mlt-2। তাহলে নিচে কোন ভৌত রাশির জুটির মাত্রা একই? না বল ও ওজনের। সঠিক অ্যান্সার। জালিকুট খেলাটি জনপ্রিয় কোথায়? জালিকুট খেলাটি জনপ্রিয় হচ্ছে তামিলনাড়ুতে। পরের প্রশ্নে যাচ্ছি, কাঁটাবন কোথায় পাওয়া যায়? কাঁটাবন ত্রিপুরা, রাজস্থান, সিকিম, কেরল। কাঁটাবন কোথায় জন্মগ্রহণ করে? কাঁটাবন হচ্ছে কাঁটা জাতীয় গাছ, রাজস্থানে। সঠিক অ্যান্সার। কোন রাজ্য সরকার সমৃদ্ধি সহর্ষ নামক বিশেষ শিক্ষা প্রোগ্রাম চালু করেছে? কোন রাজ্য সরকার সমৃদ্ধি সহর্ষ নামক বিশেষ শিক্ষা প্রোগ্রাম চালু করেছে? মনে রাখবে ত্রিপুরা সরকার। ত্রিপুরা সরকার সহর্ষ নামক বিশেষ শিক্ষা প্রোগ্রাম চালু করেছে। পরে প্রশ্নে যাচ্ছি, 1793 সালে ভারতের সিভিল সার্ভিস চালু করেছিল কে? 1793 সালে ভারতীয় সিভিল সার্ভিস চালু করেছিল কে? লর্ড কর্নওয়ালিস। তাহলে কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস চালু করেছিল? 1793। দুটো প্রশ্ন হয়ে গেল। আরও প্রশ্ন হতে পারে, তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। তিনি 1790 সালে 10 সালা বন্দোবস্ত চালু করেছিলেন, 5 সালা বন্দোবস্ত চালু করেছিলেন। 10 সালা এবং 5 সালা বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। ভারতের একমাত্র রাজ্য যেখানে সাংহাই হরিণ পাওয়া যায়? ভারতের একমাত্র রাজ্য সেখানে সাংহাই হরিণ পাওয়া যায় না কোথায়? না মণিপুরে। পরে প্রশ্ন যাচ্ছি, মিরিক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? মিরিক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন পশ্চিমবঙ্গ। বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? না আলাউদ্দিন হোসেন শাহকে। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। যদি বলতো সুলতানি যুগের আকবর বলা হয় কাকে? না ফিরোজ শাহকে। ফিরোজ শাহকে কী বলা হয়? সুলতানি যুগের আকবর। পরে প্রশ্নে যাচ্ছি, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ সিংহের নাম কি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ সিংহের নাম হলো কী হবে? পরেশনাথ, শুশুনিয়া, না গোগরা বড়ু, না অযোধ্যা। মনে রাখবেন গোগরা বড়ু। তার মিটার হচ্ছে 667 মিটার। 667 মিটার। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সর্বোচ্চ সিংহের নাম কি? গোগরা বুড়ো।
বাইবেল অনুযায়ী নিচে দেয়া কোন অঞ্চলটিকে গার্ডেন অফ ইডেন বা স্বর্গদান বলে অভিহিত করা হয়েছে? মনে রাখবেন দক্ষিণ ইরাকের কুচ অঞ্চলকে বাইবেলে স্বর্গদান বলে অভিহিত করা হয়েছে। পরে প্রশ্নে যাচ্ছি, নিচে দেয়া কোন শহরটি পার্ল সিটি নামে পরিচিত? নিচে কোন শহরটি পার্ল সিটি নামে পরিচিত? হায়দ্রাবাদ। কেন? হায়দ্রাবাদ ভারতে পার্ল সিটি হিসেবে বিখ্যাত। অষ্টাদশ শতাব্দীতে পর্যন্ত এই শহর ছিল বিশ্বের রত্ন বাণিজ্যের একমাত্র কেন্দ্র। অষ্টাদশ শতাব্দীতে স্থানটি বিখ্যাত ছিল বৃহৎ হীরের জন্য। তাই নিচে দেওয়া কোন শহরটি পার্ল সিটি নামে পরিচিত? না, হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, জেট ইঞ্জিন সংরক্ষণ নীতিতে কার্য করে কে? জেট ইঞ্জিন সংরক্ষণ নীতিতে কার্য করে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ একটা ভেক্টর রাশি। পরের প্রশ্ন আছে, নিচে দেওয়া কোন বাদ্যযন্ত্রটি বাংলার বাউল শিল্পীরা ব্যবহার করে? একতারা। নিচে দেওয়া কোন বাদ্যযন্ত্রটি বাংলা বাউল শিল্পীরা ব্যবহার করেন? না, একতারা। পরের প্রশ্ন যাচ্ছি, নিম্নলিখিত কোন ধরনের রেশম পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়? নিম্নলিখিত কোন ধরনের রেশম পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়? এড়ি, মুগা না তোসর? মনে রাখবেন উপরোক্ত সবগুলি সঠিক। এড়ি, মুগা, তোসর সবগুলি উৎপন্ন হয়। নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? না, লাউলট আইন বা লাউলট অ্যাক্ট নামে। কোথায় হয়েছিল? পাঞ্জাব প্রদেশের অমৃতসরে। মনে রাখবেন পাঞ্জাব প্রদেশের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। কত সালে হয়েছিল? না, 1919 সালে 14ই মার্চ। 1919 সালে 14ই মার্চ। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তাহলে কতগুলো প্রশ্ন, একটা প্রশ্ন দিয়ে কতগুলো উত্তর হতে পারে? জালিয়ানওয়ালাবাগ কত সালে হয়েছিল? 1919 সালে 14ই মার্চ। কোথায় হয়েছিল? পাঞ্জাব প্রদেশে অমৃতসরে নামক জায়গায়। জালিয়ানওয়ালাবাগের জন্য কে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছি। পরের প্রশ্নে যাচ্ছি, পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল হলো সুন্দরবন। পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল হলো সুন্দরবনে অবস্থিত। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা ছিলেন কোন মিশনে? রামকৃষ্ণ মিশন, না ব্রাহ্ম সমাজ, না আর্য সমাজ, না প্রার্থনা সমাজ? 1828 সালে কলকাতায় রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে কত খ্রিস্টাব্দে? না, 1828 সালে। 1828 সালে কলকাতায় তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তারপর 1897 সালে পয়লা মে, এটা হচ্ছে 1897, লিখে দিচ্ছি 1897 সালে পয়লা মে। এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে। পয়লা মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ প্রতিষ্ঠান করে কে? 1875 সালে কোথায় হয়? বোম্বেতে। 10ই এপ্রিল বোম্বেতে কে করেন প্রতিষ্ঠা? দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী 1875 সালে। কোথায় হয়? বোম্বেতে। আর প্রাতঃ সমাজ 1867 সালে মহারাষ্ট্রে। 1867 সালে মহারাষ্ট্রে আত্মারাম পাণ্ডুরাম প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। বোঝাতে পেরেছি। পরে কোশ্চেন যাচ্ছি, সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হলো
36.9°C বা 37°C। পরীক্ষা দুটি থাকে, 37°C মাঝে মাঝে আসে আর 36.9°C আছে, সেই জন্য দুটি অপশানে দিয়ে দিলাম, 37°C আর 36.9°C মানদের স্বাভাবিক তাপমাত্রা। বিরসা মুন্ডার সেনাপতি ছিলেন কার? বিরসা মুন্ডার সেনাপতি ছিলেন গয়া মুন্ডা। পরের কোশ্চেন যাচ্ছি, তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, বাড়ির কাজ। পশ্চিমবঙ্গে বাজপেয়ী রিজার্ভ অঞ্চল হলো কোথায়? আর আলাউদ্দিন খিলজি সভাপতি কে ছিলেন? অবশ্যই তোমরা কমেন্টে বলবেন, কমেন্টে উত্তরগুলো আমাকে জানিয়ে দেবেন। না যদি পারেন আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে আমাকে SMS করবে, উত্তরগুলো আমি বলে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদেরকে জানার জন্য শেয়ার করে দেবে এবং বন্ধুদেরকে গ্রুপে যোগ করে দেবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। প্রতি রবিবার আমাদের গ্রুপে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ততক্ষণে আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন।